সুচারুভাবে অর্থনীতিকে কিভাবে ফোকলা বানিয়ে ফেলা যায় সেটি করা হয়েছে এবং সেটিকে বাহবা দেওয়া হয়েছে, সেখানে রসদ যোগানো হয়েছে। এটা 18 কোটি লোকের বাজার, এখানে কেন 30,000 কোম্পানি লিস্টেড না? তো 30,000 কোম্পানি যদি আমি বাদ দিলাম, এখানে অন্তত 3,500 কোম্পানি তো লিস্টেড হওয়া উচিত ছিল। বিগত সরকার আমলে যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের যে দুর্নীতি, আগের সরকার বিভিন্ন সময় দুর্নীতির মামলা টামলা হয়েছে বিভিন্ন সময়, সেই মামলাগুলো থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। শুধু একটা পুঁজিবাজার দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, যেহেতু এটা বাজার বড়। আর বাংলাদেশে যদি 100 জন সালমান এফ রহমানের মতো লোক দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু একজন আর একজনকে কিন্তু পাহারা দিয়ে রাখবে, ওইখানে লুট করা সম্ভব না। এই দেশে একজন সালমান এফ রহমান বলেই ওনারা যা খুশি তাই করেছেন। এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এখন আমরা নতুন সালমান এফ রহমানের ছায়া দেখতে পাচ্ছি। অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক বিষয়টা যখনই আসে তখন এর সাথে দুর্নীতির বিষয়টা সবচেয়ে বেশি আসছে, এবং এই দুর্নীতির মধ্যে মানে আর্থিক খাত অর্থাৎ ব্যাংক এবং এট দ্য সেম টাইম পুঁজিবাজার, এই দুইটাকে একেবারে ফোপড়া করে ফেলেছে। যার যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান, এবং সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শেখ হাসিনা, তার বেসরকারি ও শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সো এই যে তার অন্যায়গুলো কিন্তু এখন প্রচন্ড ভাবে বের হয়ে আসছে, যে এখন দুদকের কাছে যে অভিযোগ আসছে সেই অভিযোগেই দেখা গেছে যে তিনি প্রায় 56,000 কোটি টাকা লুটপাট করেছে। সেটা হচ্ছে ঋণ নিয়ে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম শেয়ার বাজার থেকে বিভিন্ন দুর্নীতি করেছে। এবং এই যে 1996 সালে এবং 2010 সালে যে শেয়ার কেলেঙ্কারি হয়েছে, এই দুইটার জন্য তাকেই দায়ী করা হয়েছে আগেও, কিন্তু তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এখনো কিন্তু বলা হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু মামলাগুলি হয়েছে, যে সেগুলি হলো হত্যা মামলা, তারপরে খুনের মামলা, এই ধরনের। আর্থিক খাতে যে এই যে লুটপাট এবং এত ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে, সেই বিষয়ে কিন্তু কোনো মামলা এখনো হয়নি। এই বিষয়টা আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমি বাদল ভাইয়ের কাছে যাচ্ছি, যে বাদল ভাই আপনি বলেন। আপনি যেটি বলছেন একজন ব্যক্তির নাম করে, আমি কোনো ব্যক্তি, এখানে একজন ব্যক্তি না, আপনি যার নাম বলছেন সে একজন ব্যক্তি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে। আমি এইভাবে দেখতে চাই না, আমি দেখতে চাই যে গত 16 বছরে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংক, ব্যবসা বাণিজ্য, আহ আমদানি রপ্তানি, শিল্প বিনিয়োগ এবং পুঁজিবাজার, এই আর্থিক খাতের যতগুলো আহ সূচক আছে সবগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে করে দেওয়া হয়েছে। এবং এগুলো যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেখান থেকে সুচারুভাবে পালন করেছে। সুচারুভাবে কি করেছে? সুচারুভাবে অর্থনীতিকে কিভাবে ফোকলা বানিয়ে ফেলা যায় সেটি করা হয়েছে এবং সেটিকে বাহবা দেওয়া হয়েছে, সেখানে রসদ যোগানো হয়েছে, বারংবার তাকে দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সুযোগটি ওনরা সুন্দরভাবে কাজে লাগিয়েছেন ওনাদের পক্ষে, জনগণ এবং দেশের বিপক্ষে। তো আমি এখানটাতে বলতে চাই, সালাউদ্দিন বাবলু একটু আগে যেটি বললেন আর্থিক খাত সংস্কারের কথা, আপনি জেনে থাকবেন বিগত সরকারও একটি আর্থিক খাত বিশেষ করে সংস্কার কমিশন করবার একটি উদ্যোগ নিয়ে হয়েছিল এবং আমরা সেই সময় এই কমিশনের যিনি প্রধান হবেন তার নামও শুনেছিলাম। তিনি এই বর্তমান উপদেষ্টা কমিটিতেও আছেন। আমরা যাকে শ্রদ্ধা ভরে তাকে সবসময় আমরা তার কাছে যাই, কথা শুনি, তার পরামর্শ নেই, তিনি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। কিন্তু সেটি কিন্তু আলোর মুখ দেখে নাই, কারণ যারা কমিশন করতে চেয়েছিল এবং নামটি যখন এসেছিল পরে সেটি আলোর মুখ দেখে নাই, কারণ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদকে দিয়ে কমিশন করলে সেই কমিশন কারো পক্ষের কথা বলবে না এবং সেটি অনুমান করতে পেরেই কিন্তু সেটি আর এগোতে পারে নাই। কমিশন করার যে প্রয়োজনীয়তাটা আছে, আবার কমিশন করে কি হবে, বাবলু যেটি বলেছেন, দেখেন, দুর্নীতি দমন কমিশন করা হয়েছে, দুর্নীতি দমন ব্যুরো থেকে কমিশন করা হয়েছে এবং সেই কমিশনের কাজ ছিল হলো দুর্নীতিকে, যারা দুর্নীতি করেছে তাদেরকে দায় মুক্তি দেয়া, আমার কাছে সেটি মনে হয়েছে। এবং যারা অপর প্রান্তের বা ভিন্ন মতের মানুষ তাদেরকে হেনস্থা করা, তাদেরকে নানানভাবে হয়রানি করা, জেল জুলুম
সামাজিক আর্থিকভাবে নিগ্রহের বস্তুতে পরিণত করা, সেই জায়গাটি আমরা বারবার দেখেছি। আজকে যিনি রাষ্ট্রপতির আসনে বসে আছেন, উনিও একসময় দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে ছিলেন। এবং আমরা দেখেছি সেই কমিশন থেকে কিন্তু বিগত সরকার আমলে যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদের যে দুর্নীতি, আগের সরকার বিভিন্ন সময় দুর্নীতির মামলা টামলা হয়েছে বিভিন্ন সময়, সেই মামলাগুলো থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। অতএব কমিশন করলেই যে কোনো কিছু হয়ে যাবে, সেটির সুফল পাওয়া যাবে। এবং কমিশন করলেন, পরামর্শ দিলেন, দিক নির্দেশনা দিলেন, কিন্তু বাস্তবায়ন কে করবে? বাস্তবায়নের জায়গাটি হলো বড়। আপনি আর্থিক খাতে এখন কি অবস্থা হচ্ছে? ব্যাংকের যে অচলায়তন তৈরি হয়েছে, সেটিকে ঠিক করবার জন্য ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। একজন গভর্নর, একজন সুখ্যাতি সম্পন্ন এবং বিজ্ঞ একজন ব্যক্তিকে, ব্যাংক খাত সম্পর্কে একজন বিজ্ঞ ব্যক্তিকে গভর্নর করা হয়েছে। কিন্তু এই জায়গাতে আমার একটু আমি আবার আগের মতো বলতে চাই, আমার দৃষ্টিতে যেটি মনে হয় সেটি হচ্ছে, গভর্নর মহোদয় ওনাদের বর্তমান সরকারের দায়িত্ব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা হয়তো দায়িত্ব থেকে সরে যাবেন। এই গভর্নরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় কোনো এই সরকারের কোনো ব্যক্তি আহ দায়িত্ব পালনের চেয়ে কথা বলবার এবং নিজেকে ফোকাস করবার জায়গাটাতে বেশি সামনে উঠে আসছেন। তাদের আমি আপনার মাধ্যমে, আপনার এই স্বাধীন মিডিয়ার মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনারা যে যে কাজে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেশের মানুষ, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা মিলে যে সরকার এনেছে এবং সেই সরকার আপনাদেরকে যাকে যে দায়িত্ব দিয়েছে, আপনারা আপনাদের কাজটুকু করুন। কথা না বলে, বেশি কথা বললেই বেশি বিশৃঙ্খলা তৈরি হয়, আমরা কিন্তু দেখছি এটি। আর আন্দোলন সংগ্রামের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখনো ভাঙচুর টাংচুর করছে। সেটিকে আপনারা যেভাবে যখন যে দাবি করছে সাথে সাথে মেনে নিচ্ছেন যে আমরা মেনে নিলাম, এই মেনে নেওয়া কিন্তু এটির প্রতিপালন করবার, সেটি কিভাবে হবে সেটি কিন্তু একটা বড় বিষয়। আপনারা যে যেখান থেকে পারছে আজকে দাবির আওয়াজ নিয়ে, 15 বছরে যারা কথা বলতে পারেনি, 16 বছরে যারা কোনো কথা বলতে পারেনি, এমন এমন জায়গা আছে, তারা এসে রাজপথ দখল করছে, জনগণের ভোগান্তি তৈরি করছে, সচিবালয় ঘেরাও করছে, পারলে সচিবালয়ে ঢুকে যাচ্ছে। ইভেন দ্যাট যারা সরকারকে সহায়তা করবে, তাদের ভেতর থেকেও কিন্তু নানান ধরনের কূট চাল চালার একটি আওয়াজ বা প্রতিধ্বনি আমরা পাচ্ছি। তো সেই জায়গাগুলোতে শক্ত হাতে দমন দমন করতে হবে, যেমন এই সরকারকে। তেমনি আর্থিক খাতের কথা যেটা বললাম, যে দেখেন আর্থিক খাতে ব্যাংকিং খাতে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে। যেখানে ব্যাংকিং খাত অত্যন্ত স্পর্শকাতর জায়গা, সেখান থেকে যাকে নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি যদি প্যানিক ছড়িয়ে দেন, আতঙ্ক ছড়িয়ে দেন, তাহলে মানুষের কিন্তু ব্যাংকিং খাতের উপরে যা ভরসা বা আস্থার যে জায়গাটা, সেটি চলে যাবে। এখন যদি কোনো ব্যক্তি বলেন যে দেউলিয়া হয়ে যাচ্ছে 10টি ব্যাংক, তাহলে ওই ব্যাংক 10টির অবস্থা কি হবে? ওই বিনিয়োগকারীদের কি অবস্থা হবে? ওই ব্যাংক যারা চালাচ্ছেন তাদের কি অবস্থা হবে? এই বিষয়গুলোকে আমার মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে, দায়িত্ব জ্ঞানহীন যাতে কোনো কথা বেরিয়ে না আসে, সেই জায়গাটিতে যেমন প্রাধান্য দেওয়ার দরকার। আরেকটি বিষয় বলবো, আমি এটি বলে আমাকে শেষ করতে চাই। আর্থিক খাতের আরেকটি বড় জায়গা পুঁজিবাজার। সেই পুঁজিবাজারে কিন্তু এখন একটি বিদ্রোহের পটভূমি তৈরি হয়েছে পুঁজিবাজারে। কারণ এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিপরীতে চলে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিবিএ বা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন যেটি আমরা বলে থাকি, তারা। এবং আমি এমনও শুনতে পাচ্ছি যে নিয়ন্ত্রক সংস্থার কেউ কেউ পুঁজিবাজারের অর্গানগুলোর সাথে যে ধরনের আচরণ করছে বা চাপিয়ে দেয়া, নিয়ন্ত্রকের নামে, নিয়ন্ত্রণ সংস্থার নামে, কিন্তু তারা কিন্তু সহায়ক সংস্থা। সহায়ক সংস্থার পরিবর্তে অসহায়তা বা চাপিয়ে দেয়া বা ডিক্টেটরশিপের যে রোল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কেউ কেউ করার চেষ্টা করছে, আমি খুব শঙ্কিত যে আমি ইতোমধ্যেই আমার কাছে খবর এসেছে, আমি যেহেতু মাঠের মানুষ, খবর এসছে যে পুঁজিবাজারে কিন্তু শাটডাউন হওয়ার মতো একটি আলাপ আলোচনা তৈরি হয়েছে। যদি সরকার এটিকে সমাধান না করে দ্রুত, পুঁজিবাজারের কোনো ব্যক্তি বিগত সরকারের 2জন কমিশনার ভেতরে রয়ে গেছেন এবং তারা এই সরকারের পুঁজিবাজার নিয়ে যে পুঁজিবাজারকে একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় স্বাভাবিক করার পরিবর্তে জ্বলন্ত উনুনে
ঘি ঢেলে দেবার মতো কর্মকাণ্ড চালাচ্ছেন এবং হুম বিশেষ করে বিনিয়োগকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং হুম পুঁজিবাজারের যে দুটি অর্গান, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটং স্টক এক্সচেঞ্জ, সেই সাথে ডিবিএ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের যে সংগঠন, তাদের সাথে যে মতদ্বৈততার যে জায়গা তৈরি হয়েছে, সেটি কিন্তু ভয়ানক রূপ নিতে পারে। আমি মনে করি যে এই সরকারের দিকটা যিনি আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। থ্যাংক ইউ বাদল ভাই, অত্যন্ত আমি একটু সফল সচেতন ব্যক্তি, উনি অচিরেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিবি এর সাথে আলাপ আলোচনা করে, পারলে ত্রিপক্ষীয় বৈঠক করে যে অসন্তোষ আছে সেটিকে দূর করার চেষ্টা করবেন, পুঁজিবাজারে স্বাভাবিক ধারা ফিরিয়ে আনবার একটি উদ্যোগ উনি গ্রহণ জি করবেন। ধন্যবাদ। ধন্যবাদ রিঙ্কি। হ্যাঁ ধন্যবাদ। বাবলু ভাই আপনি শুনলেন, আপনি একটু যদি সংক্ষিপ্তভাবে বাদল ভাইয়ের কথা শুনতে পেয়েছেন আপনি, এবং যদি আপনার মতামতটা একটু দিতেন প্লিজ। বাংলাদেশের পুঁজিবাজারে কতগুলো কোম্পানি আছে? মাত্র 350 মতো কোম্পানি লিস্টেড, তাই না? এটা 18 কোটি লোকের বাজার। এইখানে কেন 30,000 কোম্পানি লিস্টেড না? তো 30,000 কোম্পানি যদি আমি বাদ দিলাম, এখানে অন্তত 3,500 কোম্পানি তো লিস্টেড হওয়া উচিত ছিল। এই 350 কোম্পানি কেন? আমাদের পুঁজিবাজারে আসলে সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আসা উচিত। যদি অনেক কোম্পানি এখানে থাকতো আর যদি সুশাসন থাকতো, তাহলে পুঁজিবাজার থেকে লুটপাটের কোনো সুযোগ নাই। এদেশের মানুষের হাতে কিন্তু যে পয়সা আছে, সেই টাকা পয়সা, উদ্বৃত্ত পয়সা তারা কোথায় রাখবে? এটা একটা বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশের। আপনি ব্যাংকে নেবেন, ব্যাংকে লুট হয়ে যাচ্ছে। পুঁজিবাজারে নেবেন, পুঁজিবাজারে লুট হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি যখন একটা কোম্পানির, যখন আমি শেয়ার হোল্ডার হচ্ছি, তখন আমার তো রোজ রোজ ওই শেয়ার বিক্রি করা দরকার নাই। একটা ব্যাংকে টাকা রেখে যদি আমি বছরে 10% ইন্টারেস্ট পাই, আর যদি পুঁজিবাজার থেকে আমি 15% ডিভিডেন্ড পাই, তো আমার জন্য তো এটা ফাইন। আলহামদুলিল্লাহ, আমি 15% ব্যাংকের থেকে পাচ্ছি, আমার ব্যাংকে টাকা নেওয়া দরকার নাই, আমি পুঁজিবাজারে রেখে দেবো। আর পুঁজিবাজার থেকে 15% ডিভিডেন্ড পায়, এমন কঠিন কিছু না। তো বাংলাদেশে 18 কোটি লোকের বাজার। এইখানে দেখেন, আমাদের বছরে প্রায় $150 বিলিয়ন ইম্পোর্ট হয়। যদি এটা কেন চেপে চেপে রাখা হয়েছে, তো এর ভিতরে চোরাচালান আছে। অন্তত $120 বিলিয়ন অফিসিয়ালি আমরা ইম্পোর্ট করি। তো এই $120 বিলিয়ন ইম্পোর্টের জায়গায় আমরা অন্তত $60 বিলিয়ন পণ্য আমরা এই দেশে তৈরি করতে পারি, এগুলো আমাদের ইম্পোর্ট করা লাগে না। তাহলে এটা যদি আমরা লোকালি আমরা প্রডিউস করতে পারি, আমার দেখেন, তখন ফরেন এক্সচেঞ্জের এত দরকার নেই। আমার এখানে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে মানুষের আয় বাড়বে, আয় বাড়লে গভর্নমেন্টেরও আয় যাবে, ট্যাক্স বাড়বে। তাহলে আমার ইকোনমি কিন্তু খুব সুন্দরভাবে রোল করতে পারবে। তাহলে শুধু একটা পুঁজিবাজার দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, যেহেতু এটা বাজার বড়। সুতরাং এইখানে আসলে সুশাসন দরকার। কিন্তু এই যে 300-400 কোম্পানির মধ্যে যদি পুঁজিবাজার সীমাবদ্ধ থাকে, তাহলে লুটপাট হবেই। হ্যাঁ, আপনি এই এ কোম্পানির জায়গায় বি কোম্পানি কিনবেন, বি কোম্পানির জায়গায় আবার এ কোম্পানি কিনবেন। এরাই এই এক হাত থেকে আর এক হাতে চলে যাচ্ছে। কিন্তু যদি আমার এখানে 8-10 হাজার কোম্পানি আজকে থাকতো, এটা থাকাটা স্বাভাবিক ছিল, তাহলে কিন্তু পুঁজিবাজারে এরকম লুটপাটের সুযোগ হইতো না। এরকম আপনি একজন দুজন সালমানের প্রমাণ দেখতেন না। আর বাংলাদেশে যদি 100 জন সালমানের প্রমাণের মতো লোক দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু একজন আর একজনকে কিন্তু পাহারা দিয়ে রাখবে, ওইখানে লুট করা সম্ভব না। এই দেশে একজন সালমানের প্রমাণ বলেই ওনারা যা খুশি তাই করেছেন। এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এখন আমরা নতুন সালমানের প্রমাণের ছায়া দেখতে পাচ্ছি। আপনি দেখবেন সামনে নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আবার নতুন নতুন সালমানের প্রমাণ দাঁড়িয়ে যাবে। সুতরাং আমার এখানে সিস্টেম ডেভেলপ করা দরকার, এইখানে ব্যক্তি পূজা বাদ দেওয়া দরকার, এইখানে সুশাসন আনা দরকার। যদি এটা করা সম্ভব, আর কিছু লাগবে না। বাংলাদেশের মানুষ এমনিতে এটা চালিয়ে নিতে পারবে। এই দেশের মানুষের অসীম ক্ষমতা, শুধু একটু সৎ নেতৃত্ব দরকার, একটু বুদ্ধিমান নেতৃত্ব দরকার। তাহলে এনাফ। আপনারা এই সমস্ত বড় বড় কমিশনও লাগবে না, আর বড় বড় লোকদেরও ডাকা লাগবে না। খুব সিম্পল, আমাদের সাধারণ মানুষের কথা শোনেন। আমি ছোট দু একটা উদাহরণ দিই। ধরেন, আমরা এই 1 মাসে যদি হেলথ সেক্টরে যদি আমরা দেখতাম যে আমাদের নতুন সরকার এসে ওনারা বলে দিচ্ছেন যে আমাদের হেলথ সেক্টর আপনি খেয়াল করেন, আমাদের ডাক্তাররা হলো সকাল 7টায় সরকারি তার কর্মস্থলে যান, মানে যে সরকারি হাসপাতালে যান, ওনার 2টা পর্যন্ত ডিউটি। বাংলাদেশের অফিস আওয়ার হলো 10টা থেকে 5টা। একজন ডাক্তার কেন 7টার সময় তিনি হাসপাতালে যাবেন, কেন 10টায় যাবেন না? কারণ উনি 2টার পরে হচ্ছে যাবেন বেসরকারি হাসপাতালে। এই জন্য ওনাকে 2টা চাকরি করার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রথাগত যে আপনার যে ওয়ার্কিং আওয়ার 10টা-5টা, এইটা ভেঙে ওনাকে 7টা-2টা করে দেওয়া হয়েছে, যেন উনি 2টা থেকে আবার রাত 12টা পর্যন্ত উনি প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ পান। তো আমি এর আগে পরিবহনের কথা বলেছি। তো এইরকম যদি আপনি সংস্কার করেন,
দেখবেন যে বাংলাদেশে অটোমেটিক খুব বেশি কাজ করার দরকার নাই। আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উনি যে ভাষণ দিয়েছেন উনি বলেছেন ওনাদের মেলা কাজ আছে, আসলে মেলা কাজ নাই, ওনারা অত কাজ ওনাকে বাড়ানোর দরকার নাই, অল্প কিছু করেন, আপনার ঢেলে সাজানোর দরকার নাই, কারণ আপনি ঢালবেন এরপরে সাজানোর সুযোগ পাবেন না। সুতরাং যা আছে এটার মধ্যে থেকে একটু সুশাসন আনেন, আলহামদুলিল্লাহ এটা হয়ে যাবে, একটু কাজ করে ইনশাআল্লাহ। দেখান।